কানাডাতে যদি আপনি কোনো প্রোগ্রামে আবেদন করে থাকেন, হতে পারে ইমিগ্রেশনের জন্য, হতে পারে স্টুডেন্ট ভিসা, হতে পারে কোনো পিএনপি প্রোগ্রাম, যে কোনো ইয়াতেই হোক না কেন, সেটা হতে পারে ওয়ার্ক পারমিট অথবা পিআরের জন্য, আপনি আবেদন করলেই আপনার মেডিকেল রিকোয়েস্ট আসতে পারে, বা মেডিকেল রিকোয়েস্ট আসলে তখন আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেলটা আপনি কিভাবে করবেন সেই বিষয়টা নিয়েই আজকে আমার এই ভিডিওটা। করার জন্য আপনাকে প্রথমেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কানাডার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্যানেল ফিজিশিয়ান আছেন বাংলাদেশে যারা, তাদের যে কোনো এক জায়গাতে গিয়ে আপনাকে এই মেডিকেলটা করতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেডিকেলটা করতে হয়। আমরা স্ক্রিন শেয়ার করে আমরা প্যানেল ফিজিশিয়ান খুঁজি। তাহলে তো প্রথমে প্যানেল ফিজিশিয়ান বাংলাদেশে অথরাইজড কতগুলো আছে সেগুলো বের করার জন্য আমরা গুগলে সার্চ দিব প্যানেল ফিজিশিয়ান ফর কানাডা। এখানে কানাডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে সিইসি থেকে বের করা যাবে ফাইন্ড এ প্যানেল ফিজিশিয়ান। ওকে, ফাইন্ড এ প্যানেল ফিজিশিয়ান, সেক্ষেত্রে আমরা সিলেক্ট ইওর কান্ট্রি অর টেরিটরি, আমরা বাংলাদেশ দেই। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে কয়জন প্যানেল ফিজিশিয়ান আছেন তাদের লিস্ট, অ্যাড্রেস সহ ডিটেলস এখানে দেওয়া আছে, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেওয়া, তারা কি ভাষায় কথা বলে সবগুলো দেওয়া আছে। যেমন ধরুন প্রথমেই আছে হচ্ছে মাহমুদা আক্তার, অ্যাড্রেস হচ্ছে গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিসেস, ওহাব মেডিকেল সেন্টার, লিনা শাহনাজ গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিসেস, আইওয়ে মাইগ্রেশন হেলথ অ্যাসেসমেন্ট ক্লিনিক। তো আপফ্রন্ট মেডিকেলের জন্য যখন আমরা প্যানেল ফিজিশিয়ান কোথায় করাবো তার জন্য প্রথমে ফোন দিতে হবে, ওদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেবার পরে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী যাইতে হবে। নর্মালি আমরা যারা বাংলাদেশিরা বেশিরভাগ ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি বা শুনেছি সবাই আব্দুল ওহাব মেডিকেলেই কল দিয়ে ওখানকার অ্যাপয়েন্টমেন্ট নেয়। আমি যখন আমার মেডিকেলটার জন্য ওহাব মেডিকেলে ফোন দিলাম তখন ওরা আমাকে বলল যে এটা নভেম্বরের কথা বলছি, সে সময় ওরা বলল যে 1 সপ্তাহ পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে। সেক্ষেত্রে আমি তখনও জানতাম না যে অন্য কোথাও কি সিস্টেম। অ্যাপয়েন্টমেন্টটা নিলাম 7 দিন পরে। পরবর্তীতে গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিসে ফোন দিলাম, তখন ওরা বলতেছে যে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, কোনো রাশ নাই, আপনি চাইলে আজকেও আসতে পারেন। মিনস অন স্পটে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই অন স্পটে এইটা মেডিকেলটা করানো সম্ভব। তো তখন আমি নেক্সট ডেতে চলে গেলাম। নেক্সট ডেতে গিয়ে এই গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিসে আমি 3টার সময় গিয়েছিলাম। ওরা নর্মালি 4টা পর্যন্ত খোলা থাকে, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত অপারেশনে থাকে। সেই সময়ের মধ্যে যে কোনো সময় যে কেউ অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে ফোন না করে গেলেও মেডিকেলটা করানো যাবে। এখন এই মেডিকেলটা কি করে, কিভাবে করে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এই সব কিছুর ডিটেলস আমরা এখন জানবো। গুগল থেকে গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিসের হসপিটালের ওয়েবসাইটে যাই, তাহলে আমরা ওখানে গিয়ে দেখতে পাবো যে এখানে কত ফি, কখন থেকে কখন খোলা থাকে, ওদের অফিসের ওয়েবসাইটে ওদের ইনফরমেশনটাও দেওয়া আছে। এই হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি এখান থেকে নিতে পারেন, আপনি ইমেল করতে পারেন, এখান থেকে আপনি জেনে নিন যে ওদের ফি কত। আপনি এখানে এই দেখেন এতগুলো দেশের জন্য ওরা মেডিকেল করে থাকে। তো আমাদের যেহেতু এটা কানাডার জন্য করা, তো আমরা তাহলে কানাডাতে ঢুকে দেখি এখানে প্রথমেই এই ইনফরমেশনগুলো দেওয়া আছে যে প্রায়র দ্য এক্সামিনেশন ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড। অরিজিনাল পাসপোর্ট লাগবে, তারপর হচ্ছে মেডিকেল রেফারেল লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম আইআরসি, মানে মেডিকেল রিকোয়েস্ট যে লেটার আইআরসিসি থেকে যেটা দেওয়া হয়ে থাকে সেটা। আর হচ্ছে এখানে মেডিকেল ফি দেওয়া আছে, দেখেন যে অ্যাডাল্টের জন্য 7,500 টাকা, আর চাইল্ড বড় বাচ্চা যার এক্স রে করতে হবে তার হলো 4,500 টাকা, আর যার এক্স রে করতে হবে না ছোট বাচ্চা তার জন্য 3,500 টাকা। একটু দেখে নিন আপনারা যাবার আগে, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। ওকে, তাহলে বুঝতেই পেরেছেন যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইনি, অন স্পটে গিয়ে মেডিকেলটা করিয়েছি গ্রিন হেলথ সার্ভিসেসে।
তো ওদের ওখানে যাবার পরে প্রথমে আপনাকে গিয়ে জানাইতে হবে যে আমি মেডিকেল করতে এসেছি। তখন ওরা আপনাকে একটু ওয়েটিংয়ে রাখবে, বিকজ যেহেতু অন স্পটে কিছু রোগী মানে কিছু মানুষজন আগেই এসে থাকবে, দেখবেন যে হয়তো রেজিস্ট্রেশন প্রসেস চলতেছে। তো নিচতলাতে রেজিস্ট্রেশন প্রসেস হয় এবং দোতলাতে হয় হচ্ছে হলো মেডিকেল চেক আপটা মূলত হয়ে থাকে। মেডিকেল করার জন্য আপনার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে পাসপোর্ট এবং আপনার হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা। এই দুটো জিনিস নিয়ে যাবার পরে ওরা 1 পেজের একটা রেজিস্ট্রেশন ফর্ম দেবে, সেখানে আপনি আপনার ডিটেলস লিখবেন পাসপোর্ট অনুযায়ী। তারপরে হচ্ছে কিছু কোয়েশ্চেনারি থাকে, যেই জিনিসগুলো শুধু প্রশ্ন থাকে, আপনার ওখানে আনসার করতে হবে ইয়েস অর নো। এটা কমপ্লিট হবার পরে তখন আপনাকে পেমেন্টটা দিতে হবে। পেমেন্টটা নিচতলাতেই রেজিস্ট্রেশনের যে ডিটেলস কাগজটা দিবে, এটা কমপ্লিট হবার পরে আপনাকে পাশেই হচ্ছে পেমেন্ট কাউন্টার, যেখানে আপনি ক্যাশ দিতে পারবেন। আপনাকে ক্যাশ দিতে হবে মূলত, তবে কার্ডেও আপনি দিতে পারবেন, 2% প্রসেসিং ফি নেবে। সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো ওয়েতে আপনি আপনার পেমেন্টটা দিতে পারেন। তারপরে যখন আপনার মেডিকেলের জন্য দোতলা থেকে আপনাকে ডাক পড়বে, তখন আপনি চলে যাবেন দোতলাতে। গিয়ে প্রথমেই আপনাকে ফিজিক্যাল টেস্টটা করতে হবে। এখানে তো 3টা ক্যাটাগরিতে টেস্টটা হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা হচ্ছে চাইল্ড, আর একটা হচ্ছে 3 বছরের বাচ্চার নিচে। এটা ইনফ্যান্ট বলা যায় না, বাট আমরা ধরেই নিচ্ছি যে ছোট বাচ্চাদের জন্য আরেকটা টেস্ট আছে। তো অ্যাডাল্টদের জন্য কি কি ফিজিক্যাল টেস্ট হয় সেটা আমরা শুনি। তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথমে ওরা যাবার পরপরই আমার হচ্ছে চেস্ট এক্স-রে করেছে। জামা কাপড় সব খুলে উদ্দাম বক্ষে আপনার চেস্টটা এক্স-রে করবে। তারপরে হচ্ছে হলো আপনার হাইট চেক করবে, আপনার ওয়েট চেক করবে, আপনার আই ভিশন, আপনি চোখে দেখেন কিনা সেটা চেক করবে, আপনার দাঁতে কখনো কোনো প্রবলেম হয়েছিল কিনা বা আছে কিনা এটা জিজ্ঞেস করবে, আপনি কানে শোনেন কিনা বা কানের কোনো প্রবলেম আছে কিনা, এই জিনিসগুলো ওরা আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে ওরা সব কিছুই নোট করবে। মেডিকেল হিস্ট্রিটা ওখানে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করার পর ওরা নোট করে রাখবে ইয়েস আর নো এভাবে। তারপরে এবার হচ্ছে আপনার ল্যাব টেস্টের পালা। তো ল্যাব টেস্টে প্রথমেই ওরা 100 মিলির মতো আপনার ব্লাড নেবে। ব্লাড নেবার পরে তখন হচ্ছে যে ওরা এখানে বিপি টেস্ট করবে, প্লাস এইচআইভি, তারপরে হচ্ছে হেপাটাইটিস বি ছাড়াও আরও কিছু 5-6টা টেস্ট আছে। এই টেস্টগুলো ওরা করবে। আমি স্ক্রিনে এই টেস্টের ডিটেলসটা দিয়ে দেবো, কারণ মেডিকেল করার পরে যখন রিসিটটা দেয়, ওই রিসিটের মধ্যে এই ডিটেলসগুলো থাকে। তো ওই জিনিসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি কি টেস্ট করে। ভয়ের কোনো কারণ নাই, যদিও আমার ওয়াইফ এটা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল, বিকজ শি অলরেডি হ্যাড সাম মেডিকেল ব্যাড কন্ডিশন, দ্যাট ইজ ওয়াই ও আসলে একটু চিন্তিত ছিল। বাট আলহামদুলিল্লাহ টেস্ট করার পরে ওরা চেক করার পরে সাথে সাথে আপনাকে একটা রিসিট দিয়ে দেবে। এই রিসিটটাই আপনি আপলোড করবেন, তাহলেই আপনার কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। এবার চাইল্ডের ক্ষেত্রে কি হয়, আমার যেই বাচ্চাটার বয়স 12 বছরের নিচে, 6 বছরের উপরে 12 বছরের নিচে, এর ক্ষেত্রে আমাদের যে টেস্টগুলো হয়েছে অলমোস্ট সেম টেস্টই ওর ক্ষেত্রেও হয়েছে, শুধু পেমেন্টটাই হচ্ছে ওর কম, আর টেস্ট ওর ক্ষেত্রে এই জিনিসগুলোই হয়েছে। আর সবচেয়ে ছোট যে বাচ্চার ক্ষেত্রে ওর জন্য কোনো ধরনের চেক আপ নাই বললেই চলে। জাস্ট ওরা দেখে যে এই বাচ্চাটা ফিজিক্যালি ডিসেবল কিনা, কানে শোনে কিনা, চোখে দেখে কিনা, বুদ্ধিমত্তা পরীক্ষা করে,
কথা বলে, কথা বলার চেষ্টা করে, বাচ্চারা কিভাবে ফিডব্যাক দেয়, কতটা চঞ্চল, এই জিনিসগুলোই মূলত ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখে। তাছাড়া ওর কোনো ধরনের ব্লাড নেয় না, কোনো ধরনের ফিজিক্যাল টেস্ট নাই, শুধু ওকে দেখে আর কি। এই টেস্টটা শুধু বাচ্চাদের জন্য করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাডাল্টদের জন্য কিভাবে মেডিকেল চেক আপ হয়, তারপরে হচ্ছে চাইল্ডদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য কিভাবে কি কি টেস্ট করে। দুশ্চিন্তার কোনো কারণ নাই, আপনারা আপনাদের এই বিষয়গুলো জেনে প্রস্তুতি নিয়ে তারপরে চেক আপ করতে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, কাজে লাগবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।